সময়টা 1740 সেপ্টেম্বর মাস। বাংলা ক্যালেন্ডারের হিসেবে 24শে ভাদ্র। চক্রদ্বীপ থেকে 7 জনের একটি দল হাঁটা পথে আসছেন কলকাতার কালীক্ষেত্রে। কালীনাথ চৌধুরীর পত্নী সাবিত্রী দেবী আষাঢ় মাসে মানত করেছিলেন যে তাদের 5 বছরের পুত্র সুবল যদি কলেরা থেকে ভালো হয়ে ওঠে তবে কৌশিকী অমাবস্যায় কালীক্ষেত্রে গিয়ে পুজো দেবেন। সামনের 26শে ভাদ্র সেই কৌশিকী অমাবস্যা। তাই ভোর ভোর কলকাতায় তাঁদের পৌঁছতেই হবে। প্রথমে ঠিক ছিল যে নদীপথে যাবে, তাতে সময়ও বাঁচত, জঙ্গলের পথও এড়ানো যেত, কারণ বর্ষা সবে শেষ হয়েছে। পথঘাটের অবস্থা খুব একটা ভালো থাকার কথা নয়। ঝোপঝাড়, পথে সরাইখানা পাওয়া যাবে কিনা সেটাও একটা চিন্তা, তার উপর গোরাদের ভয়। কিন্তু গঙ্গায় বান আসার খবরে পাছে পৌঁছতে দেরি হয়ে যায়, তাই কালীনাথবাবু স্থলপথেই যাওয়া স্থির করলেন। আগেরবার পাশের গ্রামের একদল তীর্থযাত্রী নদীপথে যেতে গিয়ে আর ফিরে আসেনি। নৌকা ডুবিরও কোনো খবর পাওয়া যায়নি। এতগুলো মানুষ যেন উবে গেল একেবারে। ভাগ্যের ফের। কালীনাথের ভ্রাতৃবধূ শৈলবালার জলে আবার ফাঁড়া আছে, তাই কালীনাথ স্ত্রী, ভাই, ভ্রাতৃবধূ, পড়শিবন্ধু রামকমল, 2 মাঝবয়সী ঝি আর চাকর বাবুরামের সঙ্গে স্থলপথেই যাওয়া স্থির করেছেন। সারাদিন পথ হেঁটে সন্ধ্যার সময় তাঁরা একটা গ্রামে এসে পৌঁছলেন। গ্রামে একটু জিরিয়ে চিঁড়ে বাতাসা খেয়ে সেখানেই রাতটা বিশ্রাম করবেন কিনা ভাবছেন, তখন রামকমল গ্রামবাসীদের সঙ্গে কথা বলে খবর আনলেন যে 4 ক্রোশ দূরে আরেকটি গ্রাম আছে। এখন হাঁটা শুরু করলে রাত 2য় প্রহরের মাঝামাঝি সেখানে পৌঁছানো যেতে পারে। সেই ভালো মনে করে তারা আবার পথ চলা শুরু করলেন। কৃষ্ণা ত্রয়োদশী, চারিদিক খুটখুটে অন্ধকার। তবে পথ চলতে চলতে চোখ কিছুটা যেন সয়ে গেছে। গ্রামের লোক বলেছে যে পরের গ্রাম পর্যন্ত ঘন জঙ্গল তেমন নেই। দুপাশে চাষের জমির সঙ্গে সঙ্গে তারা পথ চলেছেন। সারাদিনের ক্লান্তিতে গল্পও যেন জুড়িয়েছে। সাবিত্রী আর কালীনাথ পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ সাবিত্রী থমকে গিয়ে কালীনাথের হাতটা যেন আঁকড়ে ধরলেন। ও ওটা কি? সকলে থমকে দাঁড়ালেন। কালীনাথ খেয়াল করলেন সামনের আলের ওপর দিয়ে আরো কয়েকটা ছায়ামূর্তি যেন তাদের পথের দিকেই এগিয়ে আসছে। ডাকাতের ভয় তো এখানে তেমন নেই, আর এভাবে ডাকাতরা আক্রমণ করে না। চাকর বাবুরাম আর কালীনাথ দুজনেই লাঠি খেলায় দক্ষ, আর রামকমল তাদেরও বাড়া। তাই সকলকে আশ্বস্ত করে খানিকটা এগোতেই দলটা একেবারে সামনে এসে পড়ল। তাদেরই মতো 5 জনের একটা দল, 3 জন পুরুষ আর 2 জন মহিলা। তবে দেখে ঠিক বাঙালি বলে মনে হলো না। দোহারা চেহারার এক ব্যক্তি হাসি হাসি মুখে নিজেকে মাধব বলে পরিচয় দিয়ে আলাপ করলেন। তারাও নাকি চলেছেন কালীক্ষেত্রে ভবানীর পুজো দিতে। পথ সংকোচ করতে গিয়ে অন্য দলের থেকে ছিটকে এসে এই আল দিয়ে রাস্তায় উঠেছেন। কালীনাথরা সবাই বুকে একটু বল পেলেন। নতুন লোক, একটু গল্পগুজব করতে করতে এগোনো যাবে। সামনের গ্রামে পৌঁছতে তখনও 2.5 ক্রোশ মতো পথ বাকি। মহিলা দুটির সঙ্গে সাবিত্রীদেরও গল্প জমে উঠেছিল, আর মাধবরাও বেশ আলাপি, যেন কত দিনের চেনা। তবে সামনের গ্রামের কথা বলতেই মাধব ভ্রু কুচকে তাকালেন। একটু মাঠ আর শ্মশান পার করে সেখানে পৌঁছতে হবে। তার চেয়ে পশ্চিমে 1 ক্রোশ দূরে আমাদের তাঁবু পড়েছে, চলেন রাতটা একসঙ্গে কাটাবেন। কথাটা সাবিত্রীদের মনে ধরল। রামকমলকে একটু দ্বিধাগ্রস্ত দেখালেও কালীনাথের সম্মতি দেখে সে আর কিছু বলল না। আরেকটু গিয়ে রাস্তাটা দুভাগ হয়েছে। একটা সংকীর্ণ পথ পশ্চিমে গেছে, অন্যটা সোজা। গল্প করতে করতে সকলে পশ্চিমের পথটাই ধরলেন। খানিক পরে মশালের একটা আলো দেখা গেল। এদের সঙ্গে আসাটা ঠিক হলো কিনা রামকমল সেটাই ভাবছিলেন, কিন্তু মশালের আলো দেখে আশ্বস্ত হলেন। দেখতে দেখতে একটা তাঁবু এসে পড়ল। থম মেরে থাকা ভাদ্রের বাতাসে ভাত ফোটার গন্ধ ভেসে বেড়াচ্ছে। 8-10 জনের একটা দল হবে। তারা সকলে সেখানে পৌঁছতে এক প্রৌঢ় এগিয়ে এসে সবাইকে অভ্যর্থনা করলেন, যেন মাধবদের সঙ্গে তাঁদের আসার কথাই ছিল। রামকমলদের, কালীনাথদের ধরে প্রাণ এলো। সকলে মুখ হাতে জল দেওয়ার পর মাধবের স্ত্রী খাবার পরিবেশন করলেন। আয়োজন অতি সামান্য, কিন্তু এত শ্রান্তির পর এই আতিথেয়তা যেন অমৃত। কি ভালো এরা সকলে। খাওয়া দাওয়া সেরে মেয়েরা তাঁবুতে বিশ্রাম নিতে গেলেন। কালীনাথ আর তার ভাই আগুন জেলে প্রৌঢ়ের সঙ্গে একটু দূরে বসে আছেন, আর
মাধবের সঙ্গে রামকমল কাছে পিঠে কোথাও বেড়াচ্ছেন, তা ব্যবসা গরম। এই প্রৌঢ় ব্যক্তিটির নাম মনিয়া। হঠাৎ তিনি হেঁকে আদেশ দিলেন, হে বাসন মাছ। আদেশটা একটু যেন কানেই লাগলো কালীনাথদের। একটু পর প্রৌঢ় বললেন, একটু তাম্বাকু সেবন করেন? বলে হাঁক পারলেন, এই তামাকু লাও। কয়েকটা মুহূর্ত দু একটা জোনাকি চঞ্চল হয়ে উঠেছিল। হঠাৎ কি যেন একটা পেঁচিয়ে ধরলো কালীনাথের গলা। তার হাতে পায়ে যেন শিকল পরানো হয়েছে। কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই কালীনাথের দু ভাইয়ের ভবলীলা সাঙ্গ হলো। মাধব আর দুজন লোক রামকমল আর বাবুরামের লাশটা কাঁধে করে এনে ধপ করে কালীনাথদের নিথর দেহের পাশে ফেলল। তাঁবুর ভিতর থেকে সাবিত্রী শৈলবালাদের দেহ চারটে ছেঁচড়ে বের করে আনলো মাধবের বউ আর দুটি মেয়ে আর এক কিশোর। সম্মিলিত রব উঠল, জয় মা ভবানী। ততক্ষণে গর্ত খোঁড়া প্রস্তুত। সবকটা লাশের খানা তল্লাশি করে অল্প কিছু সোনার গয়না, রূপোর টাকা আর জামা কাপড় মিলল। তারপর কালীনাথদের দেহের অস্থি সন্ধিগুলো ভেঙে দেহগুলোকে দুমড়ে মুচড়ে কবর দিল তারা। মাধবের স্ত্রী মুটলি থেকে একটু গুড় বার করলেন। সদ্য দেওয়া কবরের ওপর বসে ভবানীর নাম নিয়ে সকলে মিলে সেই গুড় জ্বর খেল। তারপর তাঁবু গুটিয়ে পথে নামল। তখন পূব আকাশে সবে রঙের আভাস লেগেছে। কৌশিক অমাবস্যা লাগতে তখনও 6 প্রহর বাকি। ইতিহাসের পাতায় এই মাধব রায় ঠগি, যাদের হাতে প্রাণ গিয়েছিল সেই সময় ভারতের 20 লক্ষ মানুষের, সংখ্যাটা হয়তো আরো বেশি। ঠগিদের হাতে যারা বেঘরে মারা পড়েছিল, কালীনাথ বা তাদের আগের ওই একদল তীর্থযাত্রীদের মতো আর কারোরই কোনোদিন কেউ খোঁজ পায়নি। কারণ ঠগিদের সম্পর্কে মানুষের সচেতন হওয়া শুরু 19 শতকের প্রথম থেকে, যখন ব্রিটিশ সরকার এই অপরাধীদের সম্পর্কে তথ্য তোলা শুরু করে। কিন্তু কারা এই দুর্ধর্ষ ঠগি? তারা কোত্থেকে এলো? কেনই বা এরা সাধারণ মানুষ কিভাবে হত্যা করত? সে গল্পটা একটু শুনবেন নাকি? ঠগিরা ছড়িয়েছিল কলকাতা থেকে কানপুর, বর্ধমান থেকে বেনারস। তবে উত্তর ভারতে এদের প্রকোপ ছিল বেশি। সেখানে ত্রয়োদশ শতক থেকেই ঠগিদের অস্তিত্বের প্রমাণ মিলেছে। সপ্তম শতকে ইলোরার গুহা চিত্রে ঠগিদের মতো হত্যাকারীদের ছবি পাওয়া গেছে। কেউ কেউ বলেন যে ঠগিরা ভারতেরই মানুষ, আবার কোনো কোনো ঐতিহাসিকদের মতে তারা পারসিক, পশ্চিমা মুসলমানদের সঙ্গে তারা ভারতে এসেছিল। তবে এই ঠগিরা বাংলায় কিভাবে এলো সে নিয়ে একটা গল্প প্রচলিত আছে, যার সূত্র জিয়াউদ্দিন বারানির তারিখ-ই ফিরোজ শাহী। সেখানে তিনি বলছেন যে 1290 নাগাদ দিল্লিতে সুলতানের হাতে 1000 ঠগ ধরা পড়ে, কিন্তু সুলতান তাদের হত্যা না করেই নৌকো করে লক্ষণাবতীতে পাঠিয়ে দেন। লক্ষণাবতী অর্থাৎ গৌড়, এখনকার মালদা। তখন থেকেই বাংলায় ঠগিদের দৌরাত্ম্য। এই ঠগিদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ সবাই ছিল, তবে তাদের মূল ধর্ম ছিল তারা ঠগি। সর্বধর্ম নির্বিশেষে তারা ভবানীকে মান। কলকাতার কালীঘাট আর বিন্ধ্যাচলের ভবানীর মন্দির ছিল তাদের তীর্থক্ষেত্র। নানা আজব সংস্কার ছিল এই ঠগিদের। তারা বিশ্বাস করত যে রক্তবীজের বিনাশ করবার জন্য জগদম্বা কালী অবতীর্ণ হয়েছিলেন। তিনি যখন রক্তবীজের সঙ্গে পেরে উঠছিলেন না, তখন তার ঘাম থেকে জন্ম হয় তার 2 অনুচরের। দেবী তাদের হাতে একটা হলুদ রুমাল দিয়ে বলেছিলেন সেই অস্ত্রেই রক্তবীজের ঝাড়কে নাশ করতে। এরাই ঠগিদের নাকি পূর্বপুরুষ। সেই থেকেই রুমাল হাতে দেবীর নির্দেশে ঠগিরা খুন করে। দেবী যেন তাদের শিকার চিনিয়ে দেন। পথ চলতে চলতে যদি তারা কখনো কোনো কাক ডাকতে দেখতে পায় যে কাকটা এডাল থেকে ওডালে উড়ে যাচ্ছে, তারা বুঝতে পারে যে দেবী শিকারের আদেশ দিচ্ছেন। পথের ডান দিকে কোনো ঘুঘু বা ডাহুক দেখলে তারা বুঝে ফেলে যে শিকার সামনেই মিলবে। কখনো দিনে শিয়ালের ডাক শুনলে তারা জানে যে দেবী তাদের সেই অঞ্চল ছেড়ে দিতে বলছেন। দেবীর নির্দেশেই তারা মানুষ খুন করে। তাই এই হত্যা নিয়ে ঠগিদের কোনো অনুশোচনা নেই, বরং তারা ভাবে যে সেটাই দেবীর নির্দেশ, সেটাই তাদের কাজ। এই ঠগিদের হাতিয়ার ছিল 3টি: রুমাল, কোদাল আর ছুরি। এছাড়া আর কিচ্ছু তারা রাখত না। এই রুমালকে তারা বলতো পেলুহু। তার বিশেষত্ব হচ্ছে এই যে দুভাজে ভাঁজ করার পর তার দৈর্ঘ্য দাঁড়াতো 30 ইঞ্চি মতো, যার 18 ইঞ্চি দূরে সিঁদুর মাখানো একটা রূপোর টাকা বা তামার ডবল পয়সা গিঁট দেওয়া থাকতো। সেটাই ছিল শিকারের গলায় ফাঁস দিয়ে হত্যা করার প্রধান অস্ত্র।
আর কোদাল আর ছুরির ভূমিকা ছিল খুনের পর মৃতদেহ কবর দেওয়ার জন্য। সারা ভারত জুড়ে ছড়িয়েছিল হাজার হাজার ঠগি। এই ঠগিরা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করত। তারা যে ঠগি সে তারা ছাড়া আর কেউ জানতো না। কখনো কোনো গ্রামে দেখা যেত যে সেই গ্রামের সকলেই ঠগি। সেখান থেকেই ওই ঠগ বাঁচতে গা উজাড় এই প্রবাদটা এসেছে। ঠগিদের সমাজ ছিল নিয়মকানুনে একেবারে বাঁধা। তাদের বিয়ে থা ইত্যাদি যা হতো সেটা নিজেদের মধ্যেই হতো এবং বংশ পরম্পরায় তারা এই ঠগি বৃত্তি বহন করত। ছোটদের 10 বছর বয়স হলেই শুরু হয়ে যেত শিক্ষা। তারপর 18-র মতো বয়স হলে তারা রুমালের দীক্ষা নিয়ে শিকারে নামতো। তবে সবসময় এই খুন খারাপি চলতো তেমনটা নয়। বর্ষা শেষ হলে তাদের কর্মকাণ্ড শুরু হতো, যা চলতো শীত পর্যন্ত। তারপর আবার তাদের সাধারণ জীবন। প্রত্যেক ঠগি দলের নিজেদের এলাকা ছিল। নিজেদের এলাকাতেই ছোট ছোট দলে ভাগ হয়ে তারা শিকার খুঁজে বেড়াতো। একটা ছোট কোনো তীর্থযাত্রীর দল বা একলার প্রতীক দেখলেই তাদের সঙ্গে ভাব জমাতো। তারপর বিয়াল দেখে সুযোগ বুঝে ঝিরিনি উঠত। বিয়াল মানে হচ্ছে খুনের আদর্শ জায়গা, আর ঝিরিনি হচ্ছে খুনের আদেশ। সর্দার আদেশ দিত বাসন মাছ, মানে খুনের তোড়জোড় কর। তারপর আদেশ হতো তামাকুলাও, অর্থাৎ খুনের চূড়ান্ত নির্দেশ। এটা এই নির্দেশের পরই নিমেষের মধ্যে বাজিদ খান, অর্থাৎ কাজ শেষ করা হতো। এসব ছিল ঠগিদের নিজস্ব ভাষা। এই রামসী ভাষাতেই তারা কথা বলতো। ঠগিদের মধ্যে আবার নানান ভাগও ছিল। তাদের একদল মানুষের সঙ্গে আলাপ টালাপ জমিয়ে ধুতুরার বীজ দিয়ে তাদের হত্যা করত। এদেরকে বলা হতো ধুতুরিয়া। আবার একদল ছিল জল ঠকি বা ভাগিনা, যাদেরকে অনেক সময় পাঙ্গুও বলা হতো। ময়মনসিংহ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত বাংলায় এই জল ঠগিদের দৌরাত্ম্য ছিল। সুবন এরকমই একজন দুর্ধর্ষ জলঠগি বা পাঙ্গু, যে এক বিশাল ঠগি বাহিনী গড়ে তুলেছিল, ধরাও পড়েছিল। আরও নানা রকম পন্থায় বিভিন্ন জায়গায় এই খুনি সম্প্রদায়েরা ছিল। ছিল ঠ্যাঙারের দল, যারা কাপড় বা দড়িতে ফাঁস দিয়ে নয়, মুগুর অথবা লাঠি দিয়ে ঠেঙিয়ে প্রতীকদের হত্যা করত। ঠগিরা শিকারের সঙ্গে 3-4 দিন থেকে ঘুরে ফিরে আত্মীয়তা গড়ে তাদের বিশ্বাস অর্জন করে তারপর সুযোগ বুঝে খুন করত। আবার অনেক সময় ঠগিদের ছোট কোনো দল একলা পথিককে পিছন থেকে গামছা বা দড়ির ফাঁস দিয়ে প্রথমে তাকে টেনে ফেলতো, তারপর তার উপরে উঠে তাকে হত্যা করে লুট করত। তবে ঠগিরা সাধারণত ভিক্ষুক, সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, ঝাড়দার, তেল বিক্রেতা, কাঠমিস্ত্রি, কামার, বিকলাঙ্গ, কুষ্ঠরোগী, গঙ্গা জলবাহক ও নারীদের হত্যা করতো না। আর তারা ছুঁতো না গোরা সাহেবদের। সেটা অবশ্য আইনের ভয়, কিন্তু এই ভয়ই একদিন তাদের কাল হয়েছিল। সপ্তদশ-অষ্টাদশ শতকে ঠগিদের চরম দৌরাত্ম্য পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে এসে। সৌজন্যে ঠগি সাহেব, উইলিয়াম ঠগি স্লিম্যান। সেই গল্পটাও কম রোমাঞ্চকর নয়। আপনারা চাইলে পরের মাসে ঠগি সাহেবের ঠগি নিধনের সেই গল্পটা হবে। আজ আসি। ও হ্যাঁ, আজকের গল্পটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।